আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের লাস্ট যে ইংলিশ ক্লাসটা হয়েছিল সেটা ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর উপরে। তোমরা হয়তো জানো গ্রুপে আকাশ ভাইয়া বলেছিল যে সেদিন পিসি ক্র্যাশ করার কারণে আমরা রেকর্ডিংটা দিতে পারিনি। আজকে ওই ক্লাসটারই নোটের উপরে আমরা একটা ক্লাস করব। রেকর্ডিং ক্লাসটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবং আরেকটা ব্যাপার, তোমাদের ভাগ্য ভালো যে সেদিন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর উপরে ক্লাসটা হয়েছিল। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এমন একটা টপিক যেটা ডিউ এর বি ইউনিটে রিটেনে আসতেও পারে, তবে না আসার সম্ভাবনাটাই বেশি। অর্থাৎ এইরকম ডিরেক্ট গ্রামাটিক্যাল আইটেম তুলে অবশ্যই দেয় না, সব মানে মোস্ট অফ দ্য টাইম দেয়, হ্যাঁ, বাট আমাদের রিস্ক ফ্রি থাকার জন্য কিন্তু আমাদের পড়া উচিত। সো ট্রান্সফরমেশন সেন্টেন্স তোমাদের এমসিকিউর জন্য এমনিও পড়তে হবে, বেসিক গ্রামাটিক্যাল আইটেম। বাট আমরা ভালো মতো অ্যাপ্লাইড ভাবে তোমাদেরকে কি 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 পড়া উচিত, কোন ব্যাপারগুলো খেয়াল করা উচিত, এইটার উপরে ডিটেইলড একটা ক্লাস নিয়েছিলাম যে পার্টিকুলার কোন নিয়মগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোন পার্সপেক্টিভে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস হয়ে থাকে, এই ব্যাপারগুলো আমরা পড়বো। তোমাদেরকে ডিউ বি ইউনিটে প্রথমে যেটা বলেছিলাম, দেখো লেখা আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে ডিউ বি ইউনিটের যে 20 মার্ক রিটেন আছে, এর মধ্যে থেকে কিন্তু 5 মার্ক চলেই আসতে পারে। সো এই টপিকটা আমরা জাস্ট আলোচনা করেছিলাম যে কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটা না। এটা কি কিভাবে আসতে পারে, আইদার প্যাসেজ ভাবে আসতে পারে অথবা ইন্ডিভিজুয়ালি 1 2 3 4 5 দিয়ে তোমাকে পার্টিকুলারলি বলে দিল যে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করো, অথবা এই একটা সিম্পল সেন্টেন্স দিয়ে বললো যে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স করতে, এরকম ভাবে আসতে পারে। মেইন কনসেপ্টটা কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের? তুমি অর্থ ঠিক রাখবে, বাক্যের বাক্যের যে ভাবগত অর্থ এটা ঠিক থাকবে, কিন্তু তুমি বাক্যের রূপ নির্দেশনা অনুযায়ী পরিবর্তন করবে। তোমাকে অবশ্যই নির্দেশনা দেওয়া থাকবে যে এই বাক্যটাকে কোন রূপে প্রকাশ করতে হবে, অবশ্যই অর্থ ঠিক রেখে। কন্ডিশন একটাই, অর্থ ঠিক থাকবে বাক্যের। আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করেছিলাম সেদিন ক্লাসে যে অনলি আল্লাহ ক্যান হেল্প। অনলি আল্লাহ ক্যান হেল্প অর্থাৎ শুধু আল্লাহ সহায়তা করতে পারেন। এই বাক্যটাকে যদি বলে যে নেগেটিভ সেন্টেন্সে রূপ দিতে, তুমি তখন কি করবে? নান বাট আল্লাহ ক্যান হেল্প। ঠিক আছে? সো এরকম কি, দেখো অর্থটা কিন্তু ঠিক থাকলো, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না এবং শুধু আল্লাহ সহায়তা করতে পারেন বা সাহায্য করতে পারেন। দুইটার অর্থ সেম, বাট দুইটা এক্সপ্রেস করার রূপটা আলাদা। এই ব্যাপারটাই মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি তোমাদেরকে আরো কিছু ব্যাপার দেখাই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি কি পার্সপেক্টিভে হতে পারে এটা জানা জরুরি। দেখো তিনটা অ্যারো দিয়ে আমি তিনটা সাইড দেখিয়েছি যেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমত সেন্টেন্সের গঠনগত দিক অনুযায়ী প্রশ্ন আসে। যেমন আমরা জানি যে গঠনের দিক থেকে সেন্টেন্স 3 রকম। দেখতে পাচ্ছ গঠনের দিক থেকে 3 রকম লেখা আছে এখানে, যে এক নম্বর সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমরা সামনে গিয়ে কনসেপচুয়াল ব্যাপারগুলো দেখবো যে সিম্পল কোনটা, কমপ্লেক্স কোনটা, কম্পাউন্ড কোনটা। এরপরে দেখো অর্থের দিক থেকে বা ভাবগত দিক থেকে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং লাস্টলি এক্সক্লেমেটরি। এখানে আমি তিনটাতে স্টার মার্ক দিয়েছি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি। এই টপিক অনুযায়ী এটাতে এই তিনটাতে স্টার মার্ক দিয়েছি, যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। এইগুলো এই তিনটার কম্বিনেশনের যে প্রবাবিলিটি গুলো আছে বা পসিবিলিটি গুলো আছে, এইগুলা কিন্তু মোটামুটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে গুরুত্বপূর্ণ হতে পারে। আর দেখো থার্ডলি যেটা লিখেছি যে ডিগ্রি, আমরা জানি যে অ্যাডজেক্টিভের ডিগ্রি রূপে আমরা প্রকাশ করতে থাকি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অথবা সুপারলেটিভ ডিগ্রি। এখানে ডিগ্রি অনুযায়ী দেখো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এবং এদের মধ্যে যে ট্রান্সফরমেশন গুলো, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা ভয়েস নামক যে টপিকটা পড়ি গ্রামারে, এটাও মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সই। একই সেন্টেন্সকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে প্রকাশ করে মূলত তুমি ট্রান্সফর্ম করছো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে। তারপরে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, এটাও কিন্তু, এটা যদি আলাদাভাবে আমরা পড়ে থাকি ন্যারেশন হিসেবে, এটাও কিন্তু তোমাদের জন্য রিটেন অংশের জন্য ভালোই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা শুরু করেছিলাম কিছু বেসিক নিয়ম থেকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের। আমরা জানি যে এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটাই কোন সেন্টেন্স, মানে আমরা যে দুইটা সেন্টেন্স আলাদা করছি আসলে দুইটাই অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিবাচক বাক্য। এই অ্যাসার্টিভ সেন্টেন্স কি রকম হতে পারে? হয় হ্যাঁ বোধক হতে পারে, নয়তো না বোধক হতে পারে। অ্যাফার্মেটিভকে আমরা বলছি হ্যাঁ বোধক, নেগেটিভকে বলছি না বোধক। ঠিক আছে? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যদি করতে বলে অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে বলে, তখন আমরা কিভাবে করব? দেখো কয়েকটা ইম্পর্টেন্ট রুল আমি তোমাদের দাগিয়ে দিয়েছিলাম বা লিখে দিয়েছিলাম। এখানে লেখা আছে, দেখো রুল নাম্বার 1,
অনলি, ঠিক আছে? মানে বাক্যের মধ্যে যদি অনলি থাকে সেটা কি বিভিন্ন পার্সপেক্টিভে থাকতে পারে। দেখো আমি প্রথম যে বাক্যটা বলেছিলাম যে অনলি আল্লাহ ক্যান হেল্প, এরকম থাকতে হবে কি অনলি রহিম ক্যান ডু দিস, ঠিক আছে, শুধু রহিম এই কাজটা করতে পারে। তারপরে আমি বললাম যে হার এজ ইজ অনলি 6, তার বয়স শুধু 6, ঠিক আছে? মানে অনলি 6 বলতে আমি খুব ইয়া করে বলতেছি যে মাত্র 6। অনলি থাকলে মনে রাখবে যে নেগেটিভ সেন্টেন্সের জায়গায় আমরা কিছু ওয়ার্ড আনবো অনলি এর পরিবর্তে। যদি ওইটা কোনো সত্তা বা এন্টিটি হয় তখন আমরা নান বাট ইউজ করব। ওইটা যদি কোনো বস্তুবাচক কিছু হয় তখন নাথিং বাট ইউজ করব। আর যদি সংখ্যা বা বয়স হয়, এখানে দেখো দেখা আছে সংখ্যা বা বয়স, তখন নট লেস দেন অথবা নট মোর দেন ইউজ করব। আমি ধরো বললাম যে অনলি ইংলিশ গ্রামার ইজ ইম্পর্টেন্ট হিয়ার, তখন এখানে কি বলবো, এখানে নাথিং লিখবো আমরা। ইংলিশ গ্রামার তো কোনো সত্তা না, আমরা লিখবো যে নাথিং বাট ইংলিশ গ্রামার ইজ ইম্পর্টেন্ট হিয়ার। তারপরে ধরো আমি বললাম যে শি ওয়াজ অনলি 6, এই যে সেম টাইপের বাক্য যে আমি বললাম যে তার বয়স মাত্র 6 বছর। এখানে যদি নেগেটিভ করতে বলে, এই বাক্যটাকে যদি নেগেটিভ করতে বলে আমি কিভাবে করব? আচ্ছা দেখো শি ওয়াজ নট মোর দেন অথবা নট লেস দেন 6। তারপরে দেখো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, রুল নাম্বার 2, মাস্ট যদি থাকে বাক্যতে, এই নিয়মগুলো থেকেও কিন্তু পার্টিকুলার এমসিকিউ হতে পারে, ঠিক আছে? দেখো মাস্ট যদি থাকে, আমরা জানি মাস্ট একটি মডেল অক্সিলারি। ধরো একটা বাক্য বললাম যে শি মাস্ট ডু ইট, শি মাস্ট ডু ইট, অর্থাৎ এই কাজটা তাকে অবশ্যই মানে অবশ্যই করতে হবে। নেগেটিভে এরকম বাক্যকে যখন আমরা নেগেটিভ করতে যাই তখন মাস্টের পরিবর্তে দুইটা ব্যাপার আমরা বসাতে পারি, একটা হলো ক্যান নট বাট, আরেকটা হলো ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। দুইটার এক্সাম্পল দিয়েছি। ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া ছিল আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা বুঝতে পারছি মাস্টটা হলো অক্সিলারি এবং ডুটা হলো মেইন ভার্ব। আমরা জাস্ট মাস্ট কে রিপ্লেস করব ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দ্বারা। যদি আমরা ক্যান নট বাট দেই তাহলে ডু এর অবস্থাটা অপরিবর্তনীয় বা সেম থাকবে, আনচেঞ্জ থাকবে। ইউ ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। আর ইন কেস যদি তোমাকে বলা হয় যে আই ক্যান নট হেল্প, এইটা দ্বারা তুমি করবে বাক্য, ধরো তোমাকে শূন্যস্থান দিয়ে বললো যে আই ক্যান নট হেল্প ড্যাশ দ্য ওয়ার্ক, এটাকে রাইট ফর্ম অফ ভার্ব হিসেবে বসাই দিল, যে কোন ভার্বটা বসবে, এমসিকিউ ধরো বসাই দিল। এটাও কিন্তু একটা জানার বিষয় যে আই ক্যান নট হেল্প যদি বসাও এটার কারণে তোমাকে কিন্তু মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে বা ডুইং লিখতে হবে। ওকে, এই নিয়মের পরে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এভরি যুক্ত সেন্টেন্স বা এভরি, ধরো আমি বললাম যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি যদি থাকে তখন নেগেটিভ যদি করতে বলে, এই ধরো এই বাক্যটাকে নেগেটিভ করতে বললো এভরি মাদার লাভস হার চাইল্ড, তুমি দুই ভাবে করতে পারো। দেয়ার ইজ নো প্লাস বাট, এটা দিয়ে যেভাবে দেখো দেয়ার ইজ নো মাদার, এভরি পরিবর্তে কি বসাবে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, ঠিক আছে? অর্থাৎ অর্থটা কিন্তু সেম থাকছে, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন। আরেকটা হলো এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। দুইটার অর্থ সেম, অর্থাৎ তুমি ট্রান্সফরমেশন করতে পারছো ঠিক মতো। আরেকভাবে করতে পারো, একটু ভেঙে ভেঙে, ওইটা হবে যে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, ঠিক আছে? বাট এখানে কিন্তু সবগুলো যে প্রোনাউন তুমি ইউজ করছো সিঙ্গুলার হবে, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা নিশ্চয়ই পড়ছি যে এভরি যুক্ত, এভরি মানে কিন্তু সবাইকে একত্রে বোঝায় না, এভরি মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মিন করতেছে, মানে প্রত্যেকে মিন করতেছে, প্রত্যেক মা, ঠিক আছে? এরপরে দেখো আমরা রাইট ফর্ম অফ ভার্বে অনেক সময় পড়ে থাকি যে নো সুনার হ্যাড, এটা দ্বারা যুক্ত যে দুইটা ক্লজের একটা রুল পড়ে থাকি রাইট ফর্ম অফ ভার্বে, ওইটার সাথে সম্পৃক্ত একটা রুল পড়বে, রুল নাম্বার 4। যদি অ্যাফার্মেটিভ বাক্যটা অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত দুইটা ক্লজ থাকে, যেমন অ্যাজ সুন অ্যাজ, ধরো অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ কেম দ্য থিফ র্যান অ্যাওয়ে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ কেম দ্য থিফ র্যান অ্যাওয়ে, মানে যখন পুলিশ আসলো, পুলিশ আসা মাত্র কি করলো, চোর পালায় গেল। এই বাক্যটাকে যখন তুমি নেগেটিভ করবে, মনে রাখবে অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত বাক্য নেগেটিভ করতে গেলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আগে আনবা হলো নো সুনার হ্যাড, ঠিক আছে? দেখো এই বাক্যতে কিন্তু এই ভার্বটাও ভি2 ছিল প্রথম ক্লজে, এর পরের ভার্বটাও ভি2 ছিল, অর্থাৎ দুইটাই পাস্ট ইনডেফিনিট টেন্সে ছিল। বাট নো সুনার হ্যাড এর পরে কি তুমি চাইলেও ভি2 বা ভার্বের পাস্ট ফর্ম বসাইতে পারবা? আসলে পারবা না, কারণ এখানে দেখতে পাচ্ছ যে হ্যাড অ্যাক্টিভ সেন্টেন্সে
অক্সিলিয়ারি হ্যাড এর পরে সবসময় V3 বসে বা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, এটা মনে রাখবা। নো সুনার হ্যাড দ্য পুলিশ কাম, ঠিক আছে, নট কেম, কাম দেন, জানো নো সুনার হ্যাড থাকলেই প্রথম ক্লজের পর একটা দেন দ্বারা যুক্ত হয় পরের ক্লজটা। আর একটা সেন্টেন্স, যেহেতু এই সেন্টেন্সটা কিন্তু অলরেডি কি হয়ে গেছে, পাস্ট পারফেক্ট হয়ে গেছে, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার বহন করতেছে। সো দেন এর পরবর্তী অংশটা অটোমেটিক পাস্ট ইনডিফিনিট এর মতো হবে, অর্থাৎ এই দেখো এখানে আমরা কিন্তু ঠিকই V2 লিখেছি, কিন্তু কাম ছিল V3 এই হ্যাড এর প্রভাবে। ওকে, নো সুনার হ্যাড এর রুলটা আমরা বুঝলাম। আরেকটা হলো অপোজিট ওয়ার্ড অথবা অ্যান্টোনিম ইউজ করে অনেক সময় উইট দিয়ে তোমাকে অনেক সময় ট্রান্সফরমেশন করতে হবে। যেমন ম্যান ইজ মর্টাল, ছোটবেলা থেকে পড়ে আসছি, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটাকে যদি নেগেটিভ করতে পারে তুমি কি লিখবে, যে মানুষ অমরণশীল? আসলে না, মানুষ তখন তুমি লিখবে যে মানুষ অমরণশীল বা অমর নয়, ঠিক আছে। দেখো ম্যান ইজ নট ইমর্টাল, তুমি নট আনলে এবং যে অ্যাডজেক্টিভটা ছিল এটার সাথে যুক্ত করলে কি এটাকে অ্যান্টোনিম বানাই দিবে। ম্যান ইজ মর্টাল ছিল, ম্যান ইজ নট ইমর্টাল, অর্থ সেম থাকছে এবং বাক্যটা নেগেটিভ হচ্ছে, সো তোমার অ্যান্সার ডান। এরপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো হি ইজ অলওয়েজ লেট। একটা মনে রাখবে যে এইরকম বাক্যে অলওয়েজ যদি থাকে সবসময় নেভার হয়। হি ইজ অলওয়েজ লেট, লেট একটা অ্যাডজেক্টিভ, লেটের অ্যান্টোনিম হলো কি পাংচুয়াল। তাহলে তুমি বলতে পারো যে হি ইজ নেভার পাংচুয়াল, এটাই আমরা লিখেছি তাই না, হি ইজ নেভার পাংচুয়াল। এই বাক্যটাকে যদি প্রথম বাক্যটা হি ইজ অলওয়েজ লেট, এটাকে যদি নেগেটিভ করতে বলা হতো এভাবেই করতে হতো, হি ইজ নেভার পাংচুয়াল। এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক চলে আসছে যে ডিগ্রি। ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি একটা ভালো ইম্পর্টেন্ট। ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি ব্যাপারটা কি প্রথমে আমাদের বুঝতে হবে, যদি আমরা না বুঝে থাকি। আমরা বাক্যের মধ্যে বিভিন্ন অ্যাডজেক্টিভ ইউজ করি তাই না, হট, কোল্ড, ওয়ার্ম, গুড। এগুলা যখন আমরা একে অপরের সাথে কম্পেয়ার করতে যাই, অনেককে একজনের সাথে বা দুইজনের মধ্যে কম্প্যারিজন, আমরা বিভিন্ন টাইপের অ্যাডজেক্টিভ ইউজ করি। ধরো এই যে গুড অ্যাডজেক্টিভটা দেখতে পাচ্ছ, যে পজিটিভ, আমরা দেখি গুড, এটাকে যখন আমি কম্পেয়ার করতে যাব দুইজনের মধ্যে বা দুই সাইডের মধ্যে, তখন আমরা লিখতে হবে বেটার, ঠিক আছে। আর যখন এটাকে আমি একদম সর্বভাবে সবচেয়ে ভালো এরকম বোঝাতে যাবো, তখন আমি লিখবো বেস্ট। সো গুড এখানে একদম বেসিক যে ফর্মটা ছিল এটা পজিটিভ ডিগ্রি, মাঝামাঝি যে কম্পেয়ার করার যে একদম সোল কম্প্যারিজমের যে ফর্মটা, এটা কম্পারেটিভ ডিগ্রি, এবং একদম সুপারলেটিভ ডিগ্রি কোনটা, একদম যে একদম আউটস্ট্যান্ডিং অ্যাডজেক্টিভটা বোঝাতে আমরা যেটা বুঝি এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। কি হবে দেখো, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট। এখানে যদি হতো হট, হটার, হটেস্ট। এরকম ভাবে আমরা ইউজুয়ালি ডিগ্রি গুলো লিখে থাকি। বাট সবসময় কি এই যে কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, কোল্ডেস্ট, এখানে যেমন লাস্টে ইআর এবং ইএসটি যোগ করে আমি কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করলাম, সবসময় কি এরকম হয়ে থাকে? উত্তরটা হলো না। আমরা বিভিন্ন অ্যাডজেক্টিভ ইউজ করে, দেখো ধরো বিউটিফুল, এটাও একটা অ্যাডজেক্টিভ, খুবই বহুল ব্যবহৃত একটা অ্যাডজেক্টিভ। বিউটিফুল এর ডিগ্রি কিন্তু আমরা বিউটিফুল আর বা বিউটিফুলেস্ট বলি না। বিউটিফুল টাইপ যে ওয়ার্ড গুলো আছে যেখানে দুইয়ের বেশি সিলাবল, ওই দেখো এখানে দেখতে পাচ্ছি বিউটিফুল, এখানে 3টা সিলাবল। ইউজুয়ালি 3টা সিলাবল যে ওয়ার্ড গুলো আমরা দেখতে পাচ্ছি বা অ্যাডজেক্টিভ গুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা কম্পারেটিভ করি মোর যুক্ত করে এবং সুপারলেটিভ করি মোস্ট যুক্ত করে। ওকে, এরপরে দেখো যে বেসিক আমাদের ট্রান্সফরমেশন যে রুল দুইটা আছে, যে ধরো আমি বললাম যে কক্সবাজার হলো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, এখানে কক্সবাজার হচ্ছে কিন্তু লংগেস্ট সি বিচ আর নাই। সো এইটাকে, এই বাক্যটাকে আমি 3 ভাবে প্রকাশ করতে পারি। যদি পজিটিভ ডিগ্রি দিয়ে প্রকাশ করি তখন এটা দেখতে হবে যে প্রথম বাক্যটার মতো, নো আদার সি বিচ ইজ অ্যাজ লং অ্যাজ কক্সেস বাজার। এখানে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাডজেক্টিভের কোন ফর্মটা ইউজ হয়েছে, পজিটিভ ফর্ম। এবং আমরা ইউজের মানে ইউজটা তুমি খুব ভালো মতো লক্ষ্য করবে এবং বাক্যের গঠনটা খুব ভালো মতো লক্ষ্য করতে হবে, নাইলে এটা দেখবা যে এক্সামে ভুল হওয়ার চান্স বেশি। নো আদার দ্বারা যুক্ত হইলে তোমরা জানো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী ভার্ব কিন্তু সিঙ্গুলার হওয়ার কথা এবং ভার্ব সিঙ্গুলারই হয়েছে। নো আদার সি বিচ ইজ অ্যাজ লং অ্যাজ কক্সেস বাজার। এই বাক্যটাকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে করব, দেখো অর্থটা খেয়াল করো যে কোন সি বিচ কক্সবাজারের মতো দীর্ঘতম না। ওকে, 1 মিনিট একটু ওয়েট করো, আমি চার্জারটা কানেক্ট করে নেই।
এখন আবার শুরু করি। দেখো, অর্থটা খেয়াল করতে বলছিলাম যে কোন সি বিচ কক্সবাজারের মতো দীর্ঘ না। অর্থাৎ কি, তুমি যদি লঙ্গার বা কম্পারেটিভ ডিগ্রিতে প্রকাশ করতে চাও এই বাক্যটা, তোমাকে বলতে হবে কক্সবাজার ইজ লঙ্গার দেন এনি আদার সি বিচ। এই যে নো আদার যুক্ত বাক্য যখন থাকবে, তো এটা এভাবে মনে রাখতে পারো যে নো আদার যখন যুক্ত বাক্য থাকবে, ওইটাকে আমরা কানেক্ট করব কিভাবে, মানে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করব কিভাবে, আমরা কম্পারেটিভ ডিগ্রির পর দেন এনি আদার ইউজ করব, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, রুলের মতো করে অনেকটা মনে রেখেছিলাম আমরা যখন ছোটবেলায় পড়ছিলাম। এরপরে দেখো যে সুপারলেটিভ ডিগ্রি করার সময় তুমি বলতে পারো একদম কক্সবাজার হলো সর্বেসর্বাভাবে লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ। এখানে কিন্তু এটাই বলা হয়েছিল যে কোন সি বিচই কক্সবাজারের মধ্যে দীর্ঘ না, মানে কি কক্সবাজার দীর্ঘতম। তো অর্থটা খেয়াল রাখতে হবে। আরেকভাবে এই ডিগ্রি ট্রান্সফরমেশন গুলো হতে পারে, এইটা একটু অনেকের প্যাচ লাগে। ধরো আমি বললাম যে সুন্দরবন, ঠিক আছে, সুন্দরবন নিয়ে আমি বললাম যে ভেরি ফিউ ফরেস্টস আর অ্যাজ রিচ অ্যাজ সুন্দরবন। ঠিক আছে, দেখো এখানে কিন্তু বলে নাই যে কোনো বনই নাই যে সুন্দরবনের মতো সমৃদ্ধ বা রিচ। ঠিক আছে, এখানে কিন্তু এটা বলে নাই, বলছে যে ভেরি ফিউ আছে, অনেকগুলাই আছে সুন্দরবনের মতো, বাট সেগুলো সংখ্যায় খুব বেশি না। ওকে, মানে এখানে তোমাকে বুঝতে হবে সুন্দরবনে একদম রিচেস্ট ফরেস্টও না, বাট একদম একবারে মানে পোর টাইপ ফরেস্টও না। তো কম্পারেটিভ ডিগ্রিতে দেখো আমি লিখলাম সুন্দরবন ইজ রিচার দেন মোস্ট আদার ফরেস্ট। এখানে কিন্তু দেন এনি আদার লিখলে হবে না, কারণ এমন অনেক ফরেস্ট তো আছে যেগুলো হলো সুন্দরবনের মতোই রিচ বা সুন্দরবনের চেয়ে বেশি রিচ। সো এটা ইজিলি আমি বলতে পারবো না। দেখো, আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে তুমি বলতে পারবে না যে সুন্দরবন ইজ দ্য রিচেস্ট ফরেস্ট, তোমাকে বলতে হবে সুন্দরবন ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ফরেস্ট। এখানে কিন্তু প্লুরাল তোমাকে সব জায়গায় মেনটেন করতে হচ্ছে। দেখো প্রথমে ভেরি ফিউ, এখানে তোমাকে প্লুরাল ভার্ব ক্যারি করতে হচ্ছে। যে জায়গায় ভুলগুলো আমি বলি, নো আদার সাথে ইউজুয়ালি তোমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব ইজিলি অ্যাড করো, বাট ভেরি ফিউ থাকলে যায় অনেকে ভেরি ফিউ ফরেস্ট ইজ অ্যাজ রিচ অ্যাজ, এটা ভুল হবে। ভেরি ফিউ ফরেস্ট আর অ্যাজ রিচ অ্যাজ সুন্দরবন, কারণ এখানে সাবজেক্টটাকে ফরেস্ট। ঠিক আছে, আর নো আদার এর পরে কিন্তু তুমি ইউজুয়ালি কি ইউজ করতেছো, দেখো আগের বাক্যটা খেয়াল করো তাহলে বুঝতে পারবো। আমি দেখো নিচে একটা টেবিল করে বোঝানো, আমি দেখো বোঝানো ট্রাই করি। যখন আমি তোমাদেরকে এখানে একটা টেবিল করে দিই, যখন নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি থাকবে তখন কম্পারেটিভ ডিগ্রিতে তুমি কি করতেছো, কম্পারেটিভ ডিগ্রির পরে দেন এনি আদার তুমি ইউজ করতে পারতেছো, কারণ অর্থ অনুযায়ী তুমি ওইটা ইউজ করতে পারবা। নো আদার যুক্ত বাক্যতে আমরা বলি যে এমন কোনো কিছুই নাই যেটা অন্য কোনো বস্তুর মতো কোন একটা ডিগ্রি ইউজ করে, যেমন অ্যাজ লং অ্যাজ কক্সবাজার। সো কম্পারেটিভ ডিগ্রিতে তুমি বলতে পারো যে কক্সবাজার ইজ লঙ্গার দেন এনি আদার সি বিচ, এবং সুপারলেটিভ ডিগ্রিতেও তুমি দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে পারো। আর যখন ভেরি ফিউ দ্বারা যুক্ত থাকবে এই ডিগ্রি গুলো, মানে ভেরি ফিউ দ্বারা পজিটিভটা যখন ভেরি ফিউ দ্বারা কানেক্টেড থাকবে, তখন কম্পারেটিভ ডিগ্রিতে তোমাকে বলতে হবে যে কম্পারেটিভ ডিগ্রির পরে দেন এনি আদার না লিখে দেন মোস্ট আদার দিতে হবে, এবং সুপারলেটিভ ডিগ্রিতে যে লিখবে ওয়ান অফ দা সুপারলেটিভ ডিগ্রি, তারপরে লংগেস্ট, হটেস্ট, কোল্ডেস্ট এনিথিং। ঠিক আছে, সো এটাই বোঝালাম। ডিগ্রির ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট আসলে, ডিগ্রি থেকে অন্য টাইপের কোশ্চেন আসতে পারে, এমসিকিউ, র্যান্ডম এমসিকিউ আসতে পারে। দেখো এরপরে আমরা কিছু ব্যাপার দেখব। ডিগ্রির মধ্যে থেকে তোমাকে কিন্তু বুদ্ধিমত্তার রিলেটেড কোশ্চেন দিতে পারে, মানে তোমাকে বললো না যে পজিটিভ থেকে কম্পারেটিভ করো বা কম্পারেটিভ থেকে কমপ্লেক্স করো, কমপ্লেক্স হতে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করো, বাট এরকম না বলে কিন্তু তোমাকে বলতে পারে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো। ঠিক আছে, এটা কেমনে বলতে পারে, ধরো আমি বললাম যে হি ইজ টলার দেন এনি আদার বয়। ঠিক আছে, এইটাকে কিন্তু ধরো বললো যে হি ইজ টলার দেন এনি আদার বয়, এটাকে তোমাকে কোনো ডিগ্রিতে ট্রান্সফর্ম না করতে দিয়ে বললো যে এটা এই বাক্যটাকে নেগেটিভ করো, তখন কি করবা? তখন কিন্তু তোমার এই রুল গুলো কাজ করবে না। নর্মালি চিন্তা করো, এখানে কম্পারেটিভ ডিগ্রি ছিল হি ইজ টলার দেন এনি আদার বয়, তুমি যদি নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ হি এটা লেখো, অটোমেটিক বাক্যটা নেগেটিভই হয়ে যাচ্ছে। সো ডিগ্রিতে তোমাকে যে
পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এরকমই নাও আসতে পারে। তোমাকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে দিয়ে তোমাকে ডিগ্রির কাজগুলো কিন্তু দিতে করাই নিতে পারে। তো এইটা মনে রাখবা। তারপরে আরো কিছু আসতে পারে, আমি বলি যে ধরো বললাম যে হি ইজ টলার দ্যান রহিম, এখানে খুব একটা মানে খুব একটা স্বাভাবিক নর্মাল একটা বাক্য মনে হচ্ছে। এটাকে ধরো বললো যে এই বাক্যটাকে নেগেটিভ করো, এখানেও কিন্তু তোমার ডিগ্রির কনসেপ্ট গুলো জানা লাগবে। বলছে সে রহিমের চেয়ে লম্বা, তুমি এই বাক্যটাকে নেগেটিভ কেমনে করবা? তোমাকে বলতে হবে, সিম্পলি বলতে হবে যে রহিম ইজ নট অ্যাজ টল অ্যাজ হি, তাইলেই হচ্ছে। তাও লিখে দিলাম, যেহেতু নোটটা তোমাদের সাথে শেয়ার করবোই। ওকে, তারপরে দেখি আমরা, এরপরে আসতেছে যে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দেখলাম। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে বলে ইন কেস, তখন আমরা কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক এই বাক্যগুলোকে বললো যে ইন্টারোগেটিভ করতে। আমরা ছোটবেলায় ইয়া পড়ছি না, ট্যাগ কোয়েশ্চেন পড়ছি। ট্যাগ কোয়েশ্চেন কি? ধরো আমি বললাম যে আই ইট রাইস, এটার ট্যাগ কোয়েশ্চেন কি হবে? ডোন্ট আই। অর্থাৎ আমরা কিন্তু ট্যাগ কোয়েশ্চেন করতাম কিভাবে? ওই ট্যাগটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ বানাইতাম, তাই না? নেগেটিভ ইন্টারোগেটিভ বানাইতাম, অথবা যদি বাক্যটাই নেগেটিভ থাকতো তাহলে আমরা নর্মালি তখন আবার অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ বানাইতাম ট্যাগটা। একইভাবে তোমাকে যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বাক্যতে ট্রান্সফর্ম করতে দেয়, হি ইজ ইন দ্য স্কুল, ধরো আমি বললাম যে হি ইজ, না হি ধরো অন্য বাক্য নেই, হি গোজ টু স্কুল, তখন তুমি এটাকে যখন ইন্টারোগেটিভ করবে তখন কি লিখবে? হি গোজ টু স্কুল ডাজন্ট হি। না, এটা ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যখন ট্রান্সফরমেশন দিবে ডাজন্ট হি গো টু স্কুল, ঠিক আছে? দেখো যে হি প্লেইড ওয়েল, এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে? ডিডন্ট হি প্লে ওয়েল। তারপরে দেখো আরো কিছু কয়েকটা রুল নাম্বার 2 যদি বলি, একটু মনে রাখতে হবে। ধরুন বললাম যে নো ওয়ান লাভস হার, ঠিক আছে? অথবা নাথিং ক্যান বিট হিম। এই যে নো যুক্ত যে ওয়ার্ড গুলো আছে, নাথিং, নো ওয়ান, নোওয়্যার, ঠিক আছে? এই ওয়ার্ড গুলোর ক্ষেত্রে একটু একটা নিয়ম আছে, আমরা ফর্মালি একটা নিয়ম ইউজ করি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে। আমি বললাম যে নো ওয়ান লাভস হার, কেউ তাকে ভালোবাসে না। তুমি এটাকে দুই ভাবে ইন্টারপ্রেটিভ করতে পারো। একটা বলতে পারো ডাজ এনিওয়ান লাভ হার, এটা জিগাইতে পারো, যেহেতু ওই বাক্যটা নেগেটিভ ছিল তুমি এখানে আবার নেগেটিভ করো না, ডাজ এনিওয়ান লাভ হার। অথবা বলতে পারো যে হু লাভস হার, ঠিক আছে? তারপরে দেখো নাথিং ক্যান বিট হিম, সেম ভাবে ক্যান এনিথিং বিট হিম, হোয়াট ক্যান বিট হিম, তুমি এইভাবে দুইটাই বলতে পারো। বাট এই যে ডাজ এনিওয়ান অথবা ক্যান এনিথিং, এই দুইটা বাক্য হলে মোর ফর্মাল, ঠিক আছে? এই দুইটা ইউজ করা বেটার হবে যদি রিটেনে আসে। এরপরে আমরা লাস্ট যে টপিকটা, মানে লাস্ট যে কনসেপচুয়াল যে ব্যাপারটা দেখবো, সেটা হলো স্ট্রাকচার অনুযায়ী যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ যে বাক্যের যে গঠন অনুযায়ী আমরা বাক্যকে তিন ভাগে ভাগ করছি, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই তিন অনুযায়ী বাক্যের যে প্রকারভেদ, এদের মধ্যে বেশ ভালো মতো ট্রান্সফরমেশন আসে, এবং এইগুলো কিন্তু স্টুডেন্টকে কনফিউজ করে বেশি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। মনে রাখবে সিম্পল সেন্টেন্স যেটাকে আমরা বলি, সিম্পল সেন্টেন্সে মনে রাখবে যে ফাইনাইট ভার্ব একটাই থাকে। ফাইনাইট ভার্ব কি? এখন কোশ্চেন কিন্তু চলে আসবে ফাইনাইট ভার্ব কি। এই জন্য সবসময় বলি যে গ্রামার আইটেম গুলো একদম কনসেপ্ট ক্লিয়ার রাখো। দেখো একটাই ক্লজ, একটাই ফাইনাইট ভার্ব। অর্থ হলো ধর আই গো টু স্কুল, এখানে ফাইনাইট ভার্ব কোনটা? আই গো, এখানে একটাই ভার্ব আছে, এটাই ফাইনাইট ভার্ব। কেননা তুমি যদি এই বাক্যের টেন্স চেঞ্জ করে দাও, এই ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। ফাইনাইট ভার্ব সবসময় টেন্স, পার্সন, নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়, বাট নন ফাইনাইট ভার্ব টেন্স অনুযায়ী বা পার্সন অনুযায়ী বা নাম্বার অনুযায়ী পরিবর্তন হয় না কখনোই, এটা মনে রাখবে। এই ফাইনাইট ভার্বের কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমরা তিনটা বাক্যকে অনেক ভাবে বুঝতে পারি, এই তিন গঠন অনুযায়ী যে তিন প্রকার। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দেখো এখানে অবশ্যই একটার বেশি ক্লজ থাকবে এবং একটার বেশি ফাইনাইট ভার্বও থাকবে। এরপরে দেখো, ধরো আমি বললাম যে ইফ ইউ গো দেয়ার আই উইল নট গো, এখানে ইফ ইউ গো এইটা একটা ফাইনাইট ভার্ব, আই উইল নট গো এই গোটাও কিন্তু একটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ এখানে বুঝতে পারতেছো যে একাধিক ফাইনাইট ভার্ব আছে।
এবং ক্লজ গুলো সম্পর্কযুক্ত, অর্থাৎ এখানে একটা ক্লজ কিন্তু আরেকটা ক্লজের উপর নির্ভর করছে তাদের অর্থ প্রকাশ করার জন্য। সো এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং কম্পাউন্ড সেন্টেন্সে দেখবা যে দুইটা বাক্য কমপ্লেক্স সেন্টেন্সের চেয়ে তুলনামূলক ইন্ডিপেন্ডেন্ট মনে হবে, বাট দে আর কানেক্টেড বাই আ কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, সো ইত্যাদি, অর ইত্যাদি। ঠিক আছে, সো এইগুলা চিনতে পারা ইজি, বাট তোমাকে যখন ট্রান্সফরমেশন করতে দিবে তোমাকে পার্টিকুলার কিছু নিয়মই আসলে দেয়। ধরো এখানে দেখো আমি নিয়মগুলা চার্ট করে ক্লাসে বুঝিয়েছিলাম। আসলে ক্লাস করলে অনেক ভালো হয়, কারণ ক্লাসে ধরো তুমি ইনস্ট্যান্ট রেসপন্স করতে পারো যে কোনটা বুঝতে পারছো না বাকি। প্রথম দেখো 1 নম্বর নিয়মটা বলছিলাম, সিম্পল সেন্টেন্স যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়। আমি 1 নম্বর রুলে দেখো এক্সপ্লেনেশনে যাই। ধরো আমি বললাম যে বিং ফায়ার্ড শি ক্রাইড। ঠিক আছে, এখানে ফায়ার বলতে কিন্তু তাকে গুলি করা হয় নাই, এখানে সে চাকরিচ্যুত হওয়া বোঝাতে বিং ফায়ার্ড বোঝাচ্ছে। বিং ফায়ার্ড শি ক্রাইড, এখানে কমপ্লেক্স সেন্টেন্স যদি করি, দেখো টেবিলটা খেয়াল করো। এখানে বলছি কমপ্লেক্সে অ্যাজ অথবা সিন্স এবং কম্পাউন্ডে অ্যান্ড বা সো। এই যে কমপ্লেক্সে দেখো আমি লিখছি যে অ্যাজ শি ওয়াজ ফায়ার্ড শি ক্রাইড, এখানে কিন্তু আমি বিং ফায়ার্ড শি ক্রাইড, এখানে কিন্তু ফাইনাইট ভার্ব একটাই, শুধুমাত্র ক্রাইড। বাট সেকেন্ড সেন্টেন্স অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স দেখো অ্যাজ শি ওয়াজ ফায়ার্ড, এখানে কিন্তু এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে, এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে। সো এটা কমপ্লেক্স। কমপ্লেক্স হলো। কম্পাউন্ডটা মোটামুটি দেখবা যে করা ইজি। কম্পাউন্ডটা এক মানে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবা, শি ওয়াজ ফায়ার্ড এন্ড শি ক্রাইড, শি ওয়াজ ফায়ার্ড এন্ড শি ক্রাইড, এটা এনাফ। ঠিক আছে, কম্পাউন্ড করার জন্য। এবার 2 নাম্বার নিয়মটা দেখো, যে যদি ইনফিনিটিভ থাকে, অর্থাৎ টু প্লাস ভার্ব যদি থাকে, টু প্লাস V1 আমরা চিনি যে ইনফিনিটিভ, কমপ্লেক্সে তাহলে সো দ্যাট ইউজ করি এবং কম্পাউন্ডে এন্ড। আচ্ছা আমরা রুলটা দেখি। দেখো আমি বললাম যে হি কেম টু মিট মি, সে আমার সাথে দেখা করার জন্য এসেছিল। এখানে টু প্লাস যে টু মিট, এটা হলো ইনফিনিটিভ। এটা যখন কমপ্লেক্স করব বা কমপ্লেক্স যখন করতে বলা হবে, তখন আমি বলতে পারি যে হি কেম সো দ্যাট হি কুড মিট মি। এখানে কিন্তু আমি একটা সাবঅর্ডিনেটিং ক্লজ বানায় ফেলতেছি এবং ফাইনাইট ভার্বও কিন্তু বাড়াই দিচ্ছি। তুমি একটু চিন্তা করলেই, গঠনটা একটু চিন্তা করলে বুঝতে পারবে যে সিম্পল থেকে কমপ্লেক্স কিভাবে করা হচ্ছে। দেখো সে এসেছিল সো দ্যাট, যেন সে আমার সাথে দেখা করতে পারে। আমি একটু পেঁচাই বললাম, একই কথাই পেঁচাই বললাম। আর কম্পাউন্ডে গিয়ে আমরা বলছি হি কেম এন্ড মেট মি। ঠিক আছে, এই দেখো কম্পাউন্ডটা আসলে একদম ঝামেলা মুক্ত। সিম্পল আর কমপ্লেক্স এর মধ্যেই ঝামেলা, আর কম্পাউন্ডে ঝামেলা নাই। এরপরে দেখো 3 নম্বরে বলছে যে ডিসপাইট অফ বা ইনস্পাইট অফ যদি সিম্পল সেন্টেন্স থাকে, ধরো আমি একটা বাক্য বলি যে ইনস্পাইট অফ বিং ওয়েলদি ইজ লেজি। ঠিক আছে, সরি, ইনস্পাইট অফ বিং হেলদি হি ইজ লেজি, সে সুস্থ হওয়া সত্ত্বেও সে অলস। এটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে বিং তুমি কিন্তু বলতে পারো না যে বিং এটা ভার্ব, এটা ভার্ব বাট নন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব না। হি ইজ লেজি, শুধুমাত্র হি ইজ, এই ইজটা শুধুমাত্র ফাইনাইট এখানে এই পুরা বাক্যে। সো এটা একটা সিম্পল সেন্টেন্স, যেহেতু একটাই ফাইনাইট ভার্ব দেখছি। সো যখন ইনস্পাইড থাকে সিম্পল সেন্টেন্সে, তখন আমরা কমপ্লেক্স করি কি দো বা অলদো দ্বারা যুক্ত করে কমপ্লেক্সে। দো হি ইজ হেলদি হি ইজ লেজি। ঠিক আছে, দো হি ইজ হেলদি হি ইজ লেজি। আর কম্পাউন্ড সেন্টেন্সে এরকম ক্ষেত্রে আমরা বাট দ্বারা যুক্ত করি দুইটা ক্লজকে, হি ইজ হেলদি বাট হি ইজ লেজি। তারপরে দেখো পরের নিয়মটা একটু দেখো, যদি সিম্পল সেন্টেন্সে টু প্লাস টু, মানে আমরা এরকম বাক্য বলি না যে শি ইজ টু টায়ার্ড টু ওয়েক আপ, এরকম বাক্য যদি সিম্পল সেন্টেন্সে থাকে, তখন আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড কিভাবে করবো দেখো। শি ইজ সো টায়ার্ড দ্যাট, সো এবং দ্যাট, ঠিক আছে, এর মাঝে অ্যাডজেক্টিভটা বসাবো, শি ইজ সো টায়ার্ড দ্যাট শি ক্যান নট ওয়েক আপ। এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা করবো কি, শি ইজ ভেরি টায়ার্ড অ্যান্ড শি ক্যানট ওয়েক আপ, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করব কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। এই রুলগুলো একটু প্র্যাকটিসের বিষয় আছে আসলে, তোমরা যতই কনসেপ্ট ক্লিয়ার থাকুক, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনতে পারতেছো হয়তো, বাট তোমাকে যদি রিটেনে তোমাকে যদি একদম ইন্ডিভিজুয়ালি করতে দেয়, ধরো এটা দিল যে শি ইজ টু টায়ার্ড টু ওয়েক আপ, অথবা বললো যে ইনস্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট,
এটাকে বলবো যে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করো। এক্সাম হলে কিন্তু প্রেসারে তোমার দেখবে যে ওই টাইমে মাথা কাজ করতেছে না, কনসেপচুয়াল জ্ঞান দিয়ে হচ্ছে না। সো প্র্যাকটিস কিন্তু দরকার আছে। এই তো যে ব্যাপারগুলো ছিল, যে আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই টপিকটা এতটা ভাস্ট একটা পড়া। মানে এখানে তোমার আগের গ্রামারের জ্ঞানগুলো লাগবে, তারপর এটার সাথে কানেক্ট হচ্ছে ভয়েস, তারপর ন্যারেশনও কাইন্ড অফ তুমি ট্রান্সফর্মই করতেছো। ভয়েস কিন্তু ভয়েসের জন্য আবার তোমার লাগবে টেন্সের জ্ঞান, এবং সব মোটামুটি সব টপিক ইন্টার রিলেটেড গ্রামারের। সো এক ক্লাসে কখনোই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বোঝানো সম্ভব না। তোমাদের জন্য মনে হয়েছিল যেগুলো যে ইম্পর্টেন্ট বা যে কনসেপচুয়াল জিনিসগুলো তোমাদের জানা উচিত রিটেন এক্সাম অ্যাপিয়ার করার আগে বা ডিউ ইউনিট এক্সাম অ্যাপিয়ার করার আগে, ওইগুলো মোটামুটি কভার করা হয়েছিল ক্লাসে। আর বাকিটা অনেকটাই তোমার নিজের পড়া, যে রুল গুলো প্র্যাকটিস করা বা রুল ওয়াইজ বুঝে বুঝে পড়া, অথবা ভয়েস চেঞ্জ যে টপিকটা, এটা তো আসলে একই ক্লাসে এত কিছু পড়াইলে দেখবে যে কোনো কিছুই মাথায় ঢুকে নাই। এবং আসলে তোমাদের গ্রামাটিক্যাল যদি অংশে কোনো গ্যাপ থাকে তোমাদের এখনই কভার করে ফেলা উচিত, যেহেতু সময় তো নাই। এখন দেখো রিটেনের জন্য আমরা এগুলো পড়তেছি, আমরা কিন্তু একদম ডিটেইল তোমাকে একদম ভার্ব কি, ভার্বের ফর্ম কি কি, টেন্স অনুযায়ী ভার্বের রূপ কি কি, এগুলো কিন্তু এখন আসলে সত্যি কথা বলতে পড়ানোর সময় তোমাকে এখন না। তোমার যদি গ্যাপ থাকে অবশ্যই তোমাদের প্রতি সাজেশন থাকবে যে তোমরা এখনই ওইটা কভার করে ফেলো, কারণ পরবর্তীতে গিয়ে রিটেনে কিন্তু তোমার অনেক ঝামেলা ফেস করতে হবে এই কারণে। এবং গ্রামাটিক্যাল ভুল হইলে রিটেনে অটোমেটিক মার্ক তরতর করে নেমে যাবে। টিচার যদি ধরে যে গ্রামারে ভুল, মানে বা তোমার ভার্ব বসাইতে ভুল করতেছো, হি গোজ না দিয়ে হি গো দিতেছো, তাহলে এমনিতেই দেখবা যে 10-এর মধ্যে তুমি 3-4ও পাই যেতে পারো বা 2-3ও পাই যেতে পারো। সো এই ব্যাপারটা খেয়াল রাখবা। ক্লাস নোটটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করা আছে, আমি আবার শেয়ার করে দিতেছি। আহ, ওইটা দেখে নিও অবশ্যই। আর যে তোমাদের যে বইটাকে ধরো পাথেয় ধরে পড়তেছো, যে কোনো বই হতে পারে, ইংলিশ বিচিত্রা হতে পারে, অনেকে অ্যাপেক্স পড়ো, ওইটা একদম ভালো মতো দাগিয়ে দাগিয়ে পড়বা রুল গুলা। আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।